শুরুটা হয় একটা গভীর জঙ্গল থেকে। দিনের বেলা দেখা যায় সরকার থেকে জঙ্গলে গাছ কেটে রেলপথ নির্মাণের কাজ চলছে। আর এই জঙ্গলের একেবারে মাঝখানে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল পাঁচটা রহস্যময় সুড়ঙ্গ। একদিন হঠাৎ করে সেখানকার স্থানীয় লোক সেই কাজের জায়গায় এসে অফিসারকে বলে, এই কাজটা বন্ধ করুন। লোকটা বারবার কিছু বোঝানোর চেষ্টা করে এবং তার চোখে তখন স্পষ্ট ভয়, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। সরকারি লোকেরা ধরে নেয় হয়তো লোকটা পাগল, অথবা জঙ্গলে কাজ কাটা বন্ধ করতেই এসব নাটক করছে। কিন্তু তারা জানত না এই লোকটা সাবধান করতে এসেছিল। একদিন সুড়ঙ্গের কাজ করতে করতে রাত ঘনিয়ে আসে। সব কর্মীরা বাড়ি ফিরে যায়। ঠিক তখনই আমরা দেখি দুজন কর্মীকে, ডাটো আর পাইমান। আজ রাতে তাদের ওভার ডিউটি ছিল, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। সবকিছু নিয়ম মেনে হচ্ছিল। একসময় পাইমান লোকটা সুড়ঙ্গের ভেতরে ঢুকে রুট ক্লিয়ার করতে যায়, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যায়। পাইমান আর ফিরে আসে না। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসে একটা চিৎকার, এমন চিৎকার যেটা মানুষের গলা বলে মনে হয় না। ডাটো দৌড়ে সুড়ঙ্গের সামনে আসে, কিন্তু সুড়ঙ্গের ভেতরে কেউ নেই। আর ঠিক সেই মুহূর্তেই ডাটো গায়েব হয়ে যায়। এরপর দিন সকাল। এই ঘটনার কোনো রিপোর্ট প্রকাশ হয় না, আবার কোনো লাশও পাওয়া যায় না। শুধু একটা সিদ্ধান্ত নেওয়া হয়, এই পুরো রুটটাই বন্ধ করে দেওয়া হবে। যাই হোক, এরপর কালের নিয়মে 1.5 বছর কেটে যায়। দৃশ্য পাল্টায়। দেখা যায় সেই জঙ্গলের এক পাশে সাংকারা নামের এক নতুন রেল স্টেশন তৈরি হয়েছে। আজ এই স্টেশনের ওপেনিং ডে। এই স্টেশন থেকে একটি ট্রেন জঙ্গল পেরিয়ে পাশের একটি রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করবে। গোটা প্ল্যাটফর্মে লোকজনের ভিড় আর ক্যামেরার ফ্ল্যাশব্যাক, সবকিছুই বাইরে থেকে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু জঙ্গলটা তখনও চুপ করে দাঁড়িয়েছিল। নতুন এই যাত্রায় অনেকে অংশ নিয়েছে। এই ভিড়ের মাঝে আমরা দেখতে পাই মিস্টার সান্তোসকে, একজন সরকারি অফিসার যার তত্ত্বাবধানে স্টেশন তৈরির কাজ শেষ হয়েছে। আর তার পাশেই আছে মিস্টার বারা, হ্যাঁ নামটাই এমন, যে নতুন ট্রেন সার্ভিসের দায়িত্ব রয়েছে। দুজনের মুখে একটাই কথা, সবকিছু এখন নিরাপদ। ধীরে ধীরে স্টেশনে মানুষের ভিড় বাড়তে থাকে। ঠিক তখনই আমরা দেখি দুজন মেয়েকে, হিনা আর যারা। হিনা একসময় ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, যদিও সে এখন অনেকটাই সুস্থ, এবং তারা নতুন এই ট্রেনে করে রিসোর্টে ঘুরতে যাবে। এখানে তোমাদের বলে রাখি, মুভিতে কোনো নির্দিষ্ট রিসোর্টের নাম বলা হয়নি। এই যাত্রাটা ছিল হিনার জন্য একটা নতুন শুরু, কিন্তু কেউ জানতো না এই ট্রেনটা নতুন কিছু শুরু করতে আসেনি। ঠিক তখনই স্টেশনে অ্যানাউন্স করা হয়, এই সাংকারার ট্রেন নতুন রেলপথ ধরে যাত্রা শুরু করছে, যেটা হবে জঙ্গলের পথ। আর পথে পড়বে পরপর 5টা সুড়ঙ্গ। এই রুটটা যায় একদম সেই জঙ্গলের ভিতর দিয়ে, যে জঙ্গলের নাম নিলেই লোকজন আজও কথা থামিয়ে দেয়। বহু বছর আগে এই রেলপথ তৈরির সময় কয়েকজন শ্রমিক হঠাৎ করে আর ফিরে আসেনি, কিন্তু কিভাবে আর কেন আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না। যাজ্ঞে, অফিসিয়ালি বলা হয় এই যাত্রার উদ্দেশ্য একটাই, বিভিন্ন ঘুরতে আসা লোক বা ট্যুরিস্টদের ছোটখাটো একটা জঙ্গল অ্যাডভেঞ্চার। এরই মাঝে স্টেশনে কয়েকজন মহিলা ধর্নায় বসে। এই ধর্না মানে সেই ধর্না নয়, এই ধর্না মানে আন্দোলন করা। কারণ তাদের স্বামীরা এই রেলপথ তৈরির সময় কাজ করেছিল, কিন্তু কেউ সুস্থভাবে বাড়ি ফিরতে পারেনি। যদিও মিস্টার বারা, লোকটাই বারা, মহিলাদের স্টেশন থেকে সরিয়ে দেয়, কিন্তু মিস্টার বারা সবার থেকে কিছু একটা লুকোচ্ছিল। একসময় স্টেশনে সেই ট্রেন এসে দাঁড়ায়। একে একে সবাই ট্রেনে উঠে পড়ে। এই ভিড়ের মধ্যে আমরা দেখতে পাই রামরা নামের এই মহিলাকে। সে কোনো সাধারণ যাত্রায় বের হয়নি, এবং তার যাত্রার পেছনে ছিল বড় একটা কারণ। যাজ্ঞে, সাংকারা এই ট্রেনকে 2টি ভাগে ভাগ করা হয়েছিল, এক ইকোনমি ক্লাস আর ভিআইপি ক্লাস। ইকোনমি ক্লাসে সাধারণ যাত্রীরা, আর ভিআইপিতে ধনী লোকজন। কিন্তু ট্রেনের নিয়ম ছিল খুব স্পষ্ট, ইকোনমি থেকে কেউ ভিআইপি ক্লাসে যেতে পারবে না। এই নিয়মটা এই জন্য করা হয়, আসলে এই সময় মানুষের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ ছিল। খানিকক্ষণের মধ্যে ট্রেনটা রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাইরে থেকে এটা ছিল একটা আনন্দের সফর, কিন্তু কেউ জানত না এই যাত্রাটাই অনেকের জীবনের শেষ যাত্রা। ভিআইপি ক্লাসে আমরা দেখি একজন কাপিলদের, এবং তার সঙ্গে করে একটা টাকার ব্যাগ ভর্তি এনেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। সবাই ভীষণ এক্সাইটেড, এমন সৌন্দর্য আগে কেউ দেখেনি। কিন্তু এই সৌন্দর্যের মাঝে রামলা অস্থির হয়ে পড়ে, কারণ সে ছিল ডাটোর স্ত্রী, যে ডাটো একসময় এই জঙ্গলে নিখোঁজ হয়ে গিয়েছিল। হঠাৎ রামলা লক্ষ্য করে সামনের কেবিনে তার স্বামী দাঁড়িয়ে আছে। সে দৌড়ে সামনে কেবিনে যায়, কিন্তু সেখানে কেউ নেই। একটু আগে তো সে তার স্বামীকে দেখেছিল, আর 1 সেকেন্ডের মধ্যেই গায়েব হয়ে গেল। রামলা তার চোখকে বিশ্বাস করতে পারে না। রামলা ভাবে সে কি ভুল দেখেছে।
সে স্টাফদের জিজ্ঞেস করে, এখানে একজন ব্ল্যাক ড্রেস পরা লোক দাঁড়িয়েছিল, আপনি কি দেখেছেন? কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই স্টাফ উত্তর দেয়, না ম্যাডাম, আমরা কাউকে দেখিনি। এই কথা শুনে সে বিশ্বাস করতে পারে না। অবাক ব্যাপার। রামনা সামনের দিকে তাকিয়ে মিস্টার সান্তোসকে দেখতে পায়। সে সাহায্য চাইতে যায়, কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়, কারণ ভিআইপি ক্লাসে ইকোনমি যাত্রীদের প্রবেশ নিষেধ। ভিআইপিতে তখন মিস্টার সান্তোসো আর মিস্টার বারা গল্প করছিলেন, এবং তাদের কথা শুনে বুঝতে পারা যায় যে এই প্রজেক্টের জন্য মিস্টার সান্তোসো অনেক কষ্ট করেছে, আর তাই সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেই দায়িত্ব সেই মিস্টার বারার হাতে দিয়েই দেয়। কিন্তু মিস্টার বারা কিছু একটা লুকিয়ে রাখছিল, যেটা মিস্টার সান্তোসও জানতো না। এদিকে যাত্রার মাঝে যারা লক্ষ্য করে এই ট্রেনটার বাইরে একটা কালো কাক উঠছে। সাধারণভাবে এসব কিছুই না, কিন্তু আমাদের সংস্কৃতিতে যাত্রার শুরুতে কাক দেখা মানে একটা অলক্ষণের সংকেত। যারা হয়তো তখনও বুঝতে পারেনি, কিন্তু তার অবচেতন মন তখনই বিপদের ইশারা বুঝতে পেরে গিয়েছিল। কারণ কিছু কিছু সংকেত চোখে দেখা যায় না, কিন্তু শরীর আগে থেকেই ভয়টা বুঝে ফেলে। একসময় হিনা ওয়াশরুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে 5 নম্বর কেবিনের সামনে আসলে দেখতে পায় অনেক বড় লাইন, আর তাই সে ঢুকে পড়ে 4 নম্বর কেবিনের ওয়াশরুমে। হিনা খেয়াল করে না সেখানে অশুভ কিছু আগে থেকে উপস্থিত ছিল। ঠিক তখনই ট্রেনটা প্রথম সুড়ঙ্গের ভেতর ঢোকে। সুড়ঙ্গে ঢুকতেই ট্রেনটা সবকিছু অস্বাভাবিক হয়ে ওঠে। হঠাৎ লাইটগুলো আপ ডাউন করতে শুরু করে। যাত্রীরা ভয় পেয়ে যায়, কিন্তু কেউ বুঝতে পারে না কি হচ্ছে। কন্ট্রোল রুম থেকে একজন অফিসার লক্ষ্য করে 5 নম্বর কেবিনে কিছু ঠিক নেই। দেখা যায় কেবিনের দরজা নিজে নিজেই খুলছে, আবার নিজেই বন্ধ হচ্ছে। সে সঙ্গে সঙ্গে একজনকে সেখানে পাঠায়, কিন্তু এতক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। সেই 5 নম্বর কেবিনে একটা ছোট্ট মেয়ে আর তার মা শুয়েছিল। হঠাৎ মেয়েটাকে কেউ তার নাম ধরে ডাকে। সে দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে আছে একজন মেয়ে, কিন্তু পরের মুহূর্তেই সে উধাও হয়ে যায়। একটু পরে সে আবার কেবিনে ঢুকে পড়ে। ঠিক তখনই বুঝতে পারা যায় সে কোনো সাধারণ মানুষ নয়, আসলে মেয়েটা এক অশরীরী প্রেতাত্মা। বাচ্চা মেয়েটা ভয়ে জমে যায়। ঠিক তখনই সেই লোকটা এসে পৌঁছায় যাকে অফিসার পাঠিয়েছিল। সেও স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে যারা অনেকক্ষণ ধরে তার বোন হিনার জন্য ওয়েট করছিল, সে খুঁজতে খুঁজতে 4 নম্বর কেবিনে যায়, কিন্তু ঠিক সেই সময়ই ট্রেনটা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। যারা তার বোনকে দেখে বুঝতে পারে হিনা এখন অসুস্থ, তাই তার সিদ্ধান্ত নেয় রিসোর্টে পৌঁছেই ডাক্তার দেখাবে। ঠিক তখন হিনা এমন এক দৃশ্য দেখে যার জন্য সে প্রস্তুত ছিল না। দেখা যায় ট্রেনের 5 নম্বর কেবিনটা গায়েব। ভয় ঘাবড়ে গিয়ে তারা স্টাফদের জানায়। ঠিক তখনই টোকন নামের একজন এসে দেখে ঘটনাটা সত্যি। এই দৃশ্য দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সেই কেবিনটা হারিয়ে যাওয়া নয়। এই ট্রেন থেকে 5 নম্বর কেবিনটা হারিয়ে যাওয়ার সময় না কোনো শব্দ হয়েছে, না লোকো পাইলট ব্রেক মেনেছে, আবার কোনো চিৎকার শুনতে পারা যায়নি। যেন কেবিনটা ভাঙেনি, শুধু মুছে গেছে। ঘটনাটা গোপন রাখতে সে 4 নম্বর কেবিনের দরজায় বন্ধ করে দেয়। কিন্তু ঠিক সেই সময় একজন যাত্রী ওয়াশরুমে যাওয়ার জন্য আসে, আর তখন সবকিছু দেখে ফেলে। ইকোনমি ক্লাসে হইচই পড়ে যায়। সবাই জানতে চায় 5 নম্বর কেবিনটা কোথায়। সেই সময় টোকন তাদের জানায় এটা এক টেকনিক্যাল গ্লিচ ছিল, চিন্তার কিছু নেই। সেই 5 নম্বর কেবিনটা রিসোর্টে সুরক্ষিত নিয়ে যাওয়া হবে। এই কথা বলে টোকন বেরিয়ে যায়, কিন্তু সে নিজেও জানতো না 5 নম্বর কেবিনটা কি করে হারিয়ে গেল। এরপর টোকন সরাসরি যায় রেডিও ডিভাইস চেক করতে, যাতে রেল কোম্পানির কাছ থেকে সাহায্য পেতে পারে। কিন্তু সেখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা। এক মুহূর্তে টোকনের সামনে একটা নয়, অনেকগুলো অশরীরী প্রেতাত্মা দেখা দেয়। এইসবে টোকন ভয়ে পেছনে সরে আসে। সে বুঝতেই পারে না এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। কন্ট্রোল রুমের অফিসার সেখানে আসে। তখনই টোকন তাকে জানায় এই ট্রেনে কিছু একটা ঘুরছে। অফিসার বিশ্বাস না করতে চাইলে রেডিও ডিভাইস চেক করে, আর তখন সে বুঝতে পেরে যায় ডিভাইসটা সম্পূর্ণ অকেজো। অর্থাৎ এই মুহূর্তে এই ট্রেনের পাইলটের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই ট্রেনের সব ইমার্জেন্সি সিস্টেম একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অফিসার টোকনকে বলে যতক্ষণ না সবকিছুর মূল কারণ বুঝতে পারা যাচ্ছে এইসব ব্যাপারে যেন কেউ কিছু না জানে। এদিকে ভিআইপি কেবিনে আরেকটা সমস্যা শুরু হয়। হঠাৎ করে সব মোবাইলের সিগন্যাল হারিয়ে যায়। এরপর টোকন ফিরে এসে আবার তাদের একই কথা বলে এটা টেকনিক্যাল গ্লিচ ছিল, আর 5 নম্বর কেবিনটা সেই সুড়ঙ্গে আটকা পড়েছে। কিন্তু সুন্দরী মেয়েটাকে সামনে দেখে টোকন বেশিক্ষণ ভাবতে পারে না। সে বুদ্ধি করে বলে চিন্তা করবেন না, আপনাদের ব্যাগপত্র রিসোর্টে পাঠিয়ে দেব, আপনারা আমার সঙ্গে আসুন। ঠিক তখনই টোকন তাদের একটা বিশেষ অফার দেয়। অফার কি? সে বলে রিসোর্টে ব্যবহার করার জন্য এখন তাদের টোকেন দেওয়া হবে, যেখানে অনেক কিছুই একদম ফ্রিতে পাওয়া যাবে। ঠিক তখনই ট্রেনটা আবার দ্বিতীয় সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে।
এবার পরিস্থিতি সামাল দিতে এখন টোকন তাদের নিয়ে যায় সামনের কেবিনে। দেখা যায় ৩ নম্বর কেবিনটা কোনো যাত্রীদের জন্য নয়, আসলে এই কেবিনটা এই ট্রেনের কিচেন, অর্থাৎ যেখানে খাবার দাবার তৈরি করা হতো। একসময় ভিআইপি কেবিনে হঠাৎ কানে আসে এক অদ্ভুত শব্দ। একে একে সবাই ভয় পেয়ে চমকে ওঠে। একটু পরে বুঝতে পারা যায় হাসিটা আসলে একটা মেয়ের। বোঝো ব্যাপার, এটা হাসি না অন্য কিছু। অন্যদিকে ৪ নম্বর কেবিনে তখনও অনেক যাত্রী ছিল যারা এখনও বিপদের মুখোমুখি হয়নি। কিন্তু হঠাৎ এক অজানা শক্তি একজনের গলা চেপে ধরে, আর তারপর একে একে সবাই পড়ে যায় সেই শক্তির কবলে। আচমকাই যাত্রীদের শরীরের ভেতর দিয়ে ভেসে আসে এক ভয়ঙ্কর কণ্ঠ। এই ট্রেন থেকে কেউ বাঁচবে না, আমরা আগেই বলেছিলাম, কিন্তু কেউ শুনেনি, সবাই মরবে। এখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তখনই দেখা যায় এক অশরীরী প্রেতাত্মা অন্ধকারের মধ্যে আবির্ভূত হয় আর একে একে সবাইকে শেষ করে দেয়। এদিকে ৩ নম্বর কেবিন থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল যারা, সে ভয়ে চিৎকার করে ওঠে। আর তখনই ট্রেনটা আবার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। ইকোনমি ক্লাসের চিৎকারে মিস্টার সান্তোসও সেখানে আসে। এক নজরে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এর কারণ একটা নয়, দুটো কেবিন উধাও। সুতরাং এটা কোনো সাধারণ সমস্যা নয়। মিস্টার সান্তোসের চুপচাপ মিস্টার বারার দিকে তাকায় এবং তার চোখ মুখ দেখে বুঝতে পারা যায় সে অনেক কিছু জানে, কিন্তু বলছে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সবার আগে ৫ নম্বর সুড়ঙ্গ থেকে ৫ নম্বর সেই কেবিনটা হারিয়ে গেল, আর এবার ৪ নম্বর সুড়ঙ্গ থেকে ৪ নম্বর কেবিনটা গায়েব। এটা কি তাহলে কাকতালীয়? রামরা তখন বলে, একবার হলে কাকতালীয় বলতে পারতাম, কিন্তু দুবার হয়েছে। মিস্টার বারা সঙ্গে সঙ্গে বলে ওঠে, এসব মিথ্যে, আমরা কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করছি, আপনারা চিন্তা করবেন না। কিন্তু মিস্টার সান্তোসও বুঝতে পেরে যায় কন্ট্রোল রুমটাও আর নিরাপদ নয়। সে তবু শেষ চেষ্টা হিসেবে সব তথ্য পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখনই মিস্টার সান্তোসও জানতে পারে এখন আর কিছু করার নেই। এই ট্রেনের পাইলটের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মিস্টার বারা এসবে পাত্তা দেয় না। সে সোজা ভিআইপি কেবিনে যায়। সেখানে গিয়ে সে যা দেখে সেটা দেখে থমকে যায়। সোফার ফাঁক দিয়ে ধীরে ধীরে গাছের শিকড় বেরিয়ে আসে। অবাক ব্যাপার, এখানে কোনো মাটি নেই, জল নেই, কিন্তু তবুও এই শিকড় বাড়ছে। সুতরাং এই ট্রেন অশরীরী আত্মার কবলে পড়েছে এবং তারা সংকেত দিতে শুরু করেছে। সেই মুহূর্তে মিস্টার বারা কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সে একে একে সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয়। কিন্তু কেন, সে কাউকে বলে না। এই সময় মিস্টার সান্তোসও যাত্রীদের আশ্বস্ত করে বলে, আপনাদের কোনো ভয় নেই, আপনারা ভিআইপিতে যান। ইকোনমি থেকে সবাইকে ভিআইপিতে আনা হয়, যদিও সেখানে গিয়ে লক্ষ্য করা যায় সিট মাত্র একটাই, আর একটাই সিট অনেক মানুষের জন্য। সুতরাং যদি এখন কিছু না করা হয় ঠিক, তাহলে বাকি যাত্রীরাও একে একে মরবে। কিন্তু ভিআইপি যাত্রীরা ঝামেলা করতে শুরু করে এবং তারা ইকোনমি যাত্রীদের সাথে থাকতে চায় না। ঠিক এই সময় ট্রেনটা আবার ঢুকে পড়ে তৃতীয় সুড়ঙ্গের ভেতর। এবার আর শুধু অদ্ভুত নয়, শোনা যায় চিৎকার, বীভৎস শব্দ। দ্বিতীয় কেবিনে সবাই ভয় পেয়ে যায়, যার কারণে মিস্টার সান্তোসও আর বাকিরা তৃতীয় কেবিনটা দেখতে গেলে এক এক করে সব লোকজন আত্মার কবলে পড়ে এবং তারা পজেস্ট হয়ে যায়। দেখা যায় তখনই কেউ নিজের গলা কেটে ফেলে, আবার কেউ অদৃশ্য আত্মার টানে মাটির নিচে লুটিয়ে পড়ে। সম্পূর্ণ ট্রেন জুড়ে চলছে মৃত্যুর হইচই, কিন্তু কাউকে বাঁচানোর ক্ষমতা কারও নেই। এরপর ট্রেনটা আবার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এবং আরও একটা কেবিন গায়েব। এবার তোমাদের মনের ভেতরে একটা প্রশ্ন আসতে পারে, এই অশরীরী আত্মাগুলো কাদের, আর কেন এই আত্মাগুলো এই ট্রেনে আক্রমণ করছে? আসলে তারা কোনো বাড়ির অভিশপ্ত আত্মা নয়। এই রেলপথ নির্মাণের সময় যারা দিনের পর দিন এই জঙ্গলের ভেতর কাজ করছিল, হঠাৎ করে তারা মারা যায়নি। ঠিক তাদের মধ্যে কেউ চাপা পড়ে গিয়েছিল, আবার কেউ গভীর সুড়ঙ্গের ভেতর আর বের হতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, একজনের লাশও পাওয়া যায়নি। সরকার তখন ঘোষণা করেছিল যে সব কর্মী নিখোঁজ, কিন্তু এই জঙ্গল কিছুই ভুলে না। যেখানে তারা শেষবার নিঃশ্বাস নিয়েছিল, এই মাটির নিচে আজও সে নিঃশ্বাস আটকে আছে। আর যখনই এই লাইনে কোনো ট্রেন ঢোকে, এই জঙ্গল নিজে পালন নিতে শুরু করে। একসময় মিস্টার বারা ইঞ্জিন রুমে চাবিটা নিয়ে যায়, কিন্তু অবাক ব্যাপার, মিস্টার বারা ট্রেনটা না থামিয়ে স্পিড আরও দ্রুত করে দেয়। মনে হচ্ছিল যেন সে ইচ্ছা করে সময় বাড়াচ্ছে। কিন্তু ঠিক সেই সময় কন্ট্রোল অফিসার এবং বাকিরা এসে মিস্টার বারাকে আটকায়। তবে এই ডাকাতি টোকন এই ট্রেনের বাইরে গিয়ে পড়ে এবং টোকন মারা যায়। ভাগ্যবশত সুড়ঙ্গে ঢোকার আগেই তারা কোনো মতে এই ট্রেনটা থামিয়ে দেয় এবং তারপর তাদের সবার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। মিস্টার বারা এসব আগে থেকেই জানত,
এই ট্রেনের সাথে কি হবে। আর এখানেই মুভির সবচেয়ে বড় টুইস্ট, মিস্টার বারা আসলে ভয় পায়নি। এই অভিশাপ তার জন্য অজানা নয়। এই জঙ্গল, এই ট্রেন আর এই আত্মারা সবকিছু ইতিহাস সে জানত। অনেক বছর আগে এই ট্রেন লাইনের জন্য বিশাল একটা জঙ্গল কেটে ফেলা হয়েছিল। তখন গ্রামের লোকেরা বারবার মানা করেছিল এবং তারা বলেছিল এই জঙ্গলটা অভিশপ্ত আর এখানে হাত দেওয়া মানে বিপদ ডেকে আনা। কিন্তু কেউ সেই কথা শোনেনি। জোর করে জঙ্গল কেটে তার ভেতর দিয়ে রেলপথ নির্মাণ করা হয় এবং সেই কাজের সময় বহু শ্রমিকের ভয়াবহভাবে মৃত্যু হয়। আর তাদের লাশটাও ঠিকঠাক মতো সৎকার করা হয়নি, বরং রেল লাইনের নিচেই মাটি চাপা দেওয়া হয়। সেদিন থেকেই এই জঙ্গল অভিশপ্ত হয়ে যায়। আর যারা অন্যায়ভাবে মারা গিয়েছিল ঠিক তাদের আত্মা মুক্তি পায়নি। আর তাই আজও যখনই কোনো ট্রেন এই জঙ্গল ভেতর দিয়ে যায়, এই অভিশপ্ত আত্মারা জেগে ওঠে এবং তারা সেই ট্রেনের উপর আক্রমণ করে। মিস্টার বারা সেই কথা বিশ্বাস করেনি। সে ভেবেছিল সবকিছু সে নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু এবার নিয়ন্ত্রণ তার হাতের বাইরে ছিল। আর এই কারণেই তারা মিস্টার বারাকে এই ট্রেনের ভেতর বেঁধে রাখে। তবে তখন আবারও বড় একটা সমস্যা সামনে আসে। চারদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে আর তাদের রিসোর্ট তখনও অনেক দূরে। যত অন্ধকার বাড়তে থাকে বিপদ ততই বাড়ে। এর কারণ সুড়ঙ্গের ভেতর থেকে অদ্ভুত চিৎকার শোনা যাচ্ছিল। আসলে এই আত্মারা অন্ধকার নামলেই বেরিয়ে আসে আর সেই সুড়ঙ্গের মধ্যেই লুকিয়ে থাকে। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় সুড়ঙ্গের পাশে জঙ্গল দিয়ে গেলে রিসোর্ট খুব কাছেই, বেশি দূর নয়। ঠিক সেই মুহূর্তে তারা ট্রেন থেকে নেমে পড়ে আর সুযোগ বুঝে সবাই দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং সেখানেই মিস্টার বারা মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়, সবাই ঢুকে পড়ে একটা ভুল জঙ্গলে, যে জঙ্গলটা পুরোপুরি অভিশপ্ত। আর সেই আত্মারা কাউকে ছাড়ে না। একে একে সবাই অভিশাপের কবলে পড়ে। শেষে দেখা যায় যারা সেই অভিশাপে আটকে যায়, কিন্তু হিনাকে এই অভিশাপ আটকে রাখতে পারে না। এর কারণ এই অভিশাপ শুধু মানুষ মারে না, কাউকে কাউকে সারা জীবনের জন্য আটকে রাখে। হিনা বেঁচে যায় আর যারা সে এখন এই জঙ্গলের অংশ। আর তাই আজও বলা হয় এই রেলপথ যতদিন থাকবে এই জঙ্গল আর এই ট্রেন মুক্তি কখনো পাবে না, দুটোই অভিশপ্ত হয়ে থাকবে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।